আজকে আমরা ক্লাস 12-এর ইংরেজি কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটির সম্পূর্ণ লাইন বা লাইন পড়ব এবং তার বাংলা মানে জানব। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। এই কবিতাটি যদি তোমরা এখনও না পড়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এই কবিতাটি পড়তে কোনো অসুবিধাই হবে না। নেক্সট ক্লাসে এই কবিতা থেকে যে সমস্ত প্রশ্নোত্তরগুলো হবে সেই প্রশ্নোত্তরগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো কিনা তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা দেখে নাও কবিতাটি কি বলছে। কবিতাটির নাম দ্য পোয়েট্রি অফ আর্থ, জন কিটসের লেখা। সবার আগে আমরা কবি পরিচিতি সম্পর্কে জানব। না, জন কিটস 1795 এবং 1821 অর্থাৎ 1795 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং 1821 খ্রিস্টাব্দে তিনি মারা যান। ওয়াজ এ নোটেড পোয়েট, একজন বিখ্যাত কবি অফ ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট, একজন ইংরেজি রোম্যান্টিক মুভমেন্টের বিখ্যাত কবি ছিলেন জন কিটস। হি বিলং টু দ্য সেকেন্ড জেনারেশন অফ রোম্যান্টিক পোয়েটস, অর্থাৎ যত রোম্যান্টিক পোয়েট ছিলেন তাদের দ্বিতীয় প্রজন্মের কবি ছিলেন জন কিটস। হু কেম আফটার কলেরিজ অ্যান্ড ওর্ডসওয়ার্থ, যে সাধারণত এসেছিলেন কলেরিজ এবং ওর্ডসওয়ার্থের পরবর্তীতে। অর্থাৎ জন কিটস ওর্ডসওয়ার্থ এবং কলেরিজের কবিদের মতো বিখ্যাত কবিদের পরবর্তী প্রজন্মের কবি ছিলেন জন কিটস। হি ইজ নোন ফর হিজ ভিভিড ইমাজারি which are noted for their sensuous appeal. He is known for his vivid imagery, তিনি ছিলেন পরিচিত একজন উজ্জ্বল কাল্পনিক কবি হিসেবে, which are noted, যেগুলো চিহ্নিত করা হয়েছিল, for their sensuous appeal, যেগুলো কিনা ইন্দ্রিয়গত প্রার্থনার মতো। অর্থাৎ এখানে কবি যে কাল্পনিক তথ্যগুলো তুলে ধরেছিলেন সেগুলো ইন্দ্রিয়গতভাবে যেন অনুভব করা যেত। এই কবিতাটাই হচ্ছে সেই বিষয়বস্তু। সাম অফ হিজ ফেমাস ওয়ার্ক আর অড টু এ নাইটেঙ্গেল, হাইপেরিয়ান অ্যান্ড ইসাবেলা। তার কিছু গুরুত্বপূর্ণ কাজ হলো, অর্থাৎ তার কিছু গুরুত্বপূর্ণ লেখা হলো অড টু এ নাইটেঙ্গেল এবং হাইপেরিয়ান ইসাবেলা। অর্থাৎ এইটি হচ্ছে জন কিটসের একটি কবি পরিচিতি, এটি তোমাদের পড়তে হবে। তারপরে এই কবিতার কি বিষয় নিয়ে সেটা একটু শুনে নিই। দ্য আর্গুমেন্ট পুট ফরওয়ার্ড বাই কিটস ইন দিস পোয়েম is that the natural music of the earth never cease to play through the cycle of season. তাহলে কি বলছে না, দ্য আর্গুমেন্ট অর্থাৎ পুট ফরওয়ার্ড বাই কিটস, অর্থাৎ যুক্তিটি প্রদান করা হয়েছে কিটসের মাধ্যমে ইন দিস পোয়েম, এই কবিতায়, ইজ দ্যাট, যে দ্য ন্যাচারাল মিউজিক, প্রকৃতির গান, অফ আর্থ নেভার সিজ, কখনোই থেমে থাকে না বা কখনোই শেষ হয়ে যায় না, থ্রু দ্য সাইকেল অফ সিজন, ঋতু চক্রাকারের মতো যেন সেটিও ঘুরতে থাকে। দ্য পোয়েম ইজ সনেট ইন হুইচ দ্য সং অফ গ্র্যাসোফার ইজ এম্বডাইড। এই কবিতাটি হলো একটি গীতি কবিতা, বলতে পারো চতুর্দশপদী কবিতা, অর্থাৎ এই কবিতায় 14টি লাইন আছে। তাহলে দিস পোয়েম ইজ সনেট, এই কবিতাটি হলো একটি গীতি কবিতা বা চতুর্দশপদী কবিতা। ইন হুইচ দ্য সং অফ গ্র্যাসোফার, যেখানে গঙ্গাফড়িংয়ের গানটি ইজ এম্বডাইড, তুলে ধরা হয়েছে ইন অক্টিভ, অর্থাৎ প্রথম 8টি লাইনে। তাহলে প্রথম 8টি লাইনে আমরা কার সম্পর্কে পড়ব? গঙ্গাফড়িংয়ের গানের সম্পর্কে। অ্যান্ড দ্যাট অফ দ্য ক্রিকেট ইজ পোর্ট্রেড ইন দ্য সেস্টেট, এবং শেষের যে 6টা লাইন, সেই 6টা লাইনে ঝিঝি পোকার গান তুলে ধরা হয়েছে। পোর্ট্রেট মানে তুলে ধরা হয়েছে, ইন দ্য সেস্টেট, শেষের 6টা লাইনকে বলা হয়েছে সেস্টেট। প্রথম 8টা লাইনকে বলছে অক্টেভ এবং শেষের 6টা লাইনকে বলছে সেস্টিভ। এইবার আমরা কবিতাটা পড়ব। কি বলছে? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর কবিতা কখনোই মরে যায় না। তাই এখানে মরা কথাটা কিন্তু বলেনি, এখানে ডেড বলতে বোঝাচ্ছে কখনোই শেষ হয় না। হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট, যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে পড়ে, উইথ দ্য হট সান, সূর্যের প্রখর তাপে, তার মানে গ্রীষ্ম ঋতুতে যে সূর্যের প্রচণ্ড তাপ, সেই প্রচণ্ড তাপে পাখিরা যখন ক্লান্ত হয়ে পড়ে তখন তারা নিজেদেরকে লুকিয়ে রাখে, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং তারা নিজেদেরকে লুকিয়ে রাখে ইন কুলিং ট্রিজ। কুলিং ট্রিজ বলতে ঠান্ডা গাছ, তা ঠান্ডা গাছ তো হয় না, এখানে গাছের যে শীতল যে ঠান্ডা হয় সেই গাছের ছায়ার নিচে তারা লুকিয়ে পড়ে।
তাহলে আবারও বলছি, হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট, যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে পড়ে, উইথ দ্য হট সান, সূর্যের প্রখর তাপে, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং নিজেদেরকে লুকিয়ে রাখে ঠান্ডা গাছের ছায়ার নিচে। এ ভয়েস উইল রান, তখনও একটা স্বর চলতে থাকবে, ফ্রম হেজ টু হেজ, এক ঝোপ থেকে আরেক ঝোপে। অর্থাৎ তখনও একটা স্বর চলতে থাকবে, ফ্রম হেজ টু হেজ, এক ঝোপ থেকে আরেক ঝোপে। অ্যাবাউট দ্য নিউ মোন মিড, সদ্য জমিতে কাটা যে ফসল, সেই ঝোপের কথা এখানে বলা হয়েছে। নিউ বলতে নতুন, মোন মিড মানে হচ্ছে সদ্য কাটা জমি, সদ্য জমিতে কাটা যে শস্য, সেই শস্যের ঝোপ থেকে, এক ঝোপ থেকে আরেক ঝোপ থেকে যেন স্বর চলতে থাকছে, এটাই এখানে বোঝানো হয়েছে। দ্যাট ইজ দ্য গ্র্যাসোফার, সেই হলো গঙ্গা ফড়িং। হি টেক্স দ্য লিড, সে নেতৃত্ব দেয়, অর্থাৎ তার কথাই আমরা তখন শুনতে পারি, তার গানটাই আমরা তখন শুনতে পারি না। গ্রীষ্মের প্রচণ্ড তাপে যখন সবাই মানে নিজেদেরকে রক্ষা করার জন্য যে যার জায়গায় নিজেদেরকে সুরক্ষিত রেখেছে, কিন্তু গঙ্গা ফড়িং কিন্তু তখন তার গানটি চালিয়ে যাচ্ছে, অর্থাৎ লিড নিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে। ইন সামার লাক্সারি, অর্থাৎ এই গ্রীষ্মের বিলাসিতায়। বিলাসিতা বলছে কেন লাক্সারি না, গ্রীষ্মকালে সাধারণত মানুষ কম পরিশ্রম করতে চায়, ঘরের বাইরে বেশি বেরোয় না, বাড়িতে থাকারই চেষ্টা করে, তাই এখানে লাক্সারি কথাটা ব্যবহার করেছে। অর্থাৎ লাক্সারি মানে হচ্ছে বিলাসিতা। তাহলে সামার লাক্সারি, তাহলে সামার লাক্সারিতে সবাই যখন নিজেদেরকে রক্ষার জন্য একটা আশ্রয় নিয়েছে, একটা স্থানে আশ্রয় নিয়েছে, তা তখন কিন্তু গঙ্গা ফড়িং তার নিজেদের গান চালিয়ে গেছে। হি টেক্স দ্য লিড, সে নেতৃত্ব দিয়ে গেছে। হি হ্যাজ নেভার ডান উইথ দ্য ডিলাইট, সে কিন্তু আগে কখনো এরকম আনন্দের সঙ্গে করেনি। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, এইরকম মজা করতে করতে সেও যখন ক্লান্ত হয়ে পড়বে। হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট, অর্থাৎ সেও বিশ্রাম নেবে। বিনিথ মানে হচ্ছে নিচে, সাম মানে কিছু, প্লিজেন্ট মানে হচ্ছে আরামদায়ক, উইড মানে হচ্ছে আগাছার নিচে। তাহলে সেও যখন ক্লান্ত হয়ে পড়বে, অর্থাৎ গঙ্গা ফড়িংও যখন ক্লান্ত হয়ে পড়বে, সেও আশ্রয় নেবে আগাছার নিচে। তাহলে এই যে প্রথম 8টা লাইন পড়লাম, এই প্রথম 8টা লাইন হচ্ছে অক্টেভ। তাহলে প্রথম 8টা লাইনে সামার সিজন সম্পর্কে যেটা বলেছে সেটাই হচ্ছে তোমার অক্টেভ। এইবার আমরা চলে আসছি সেস্টিভ, অর্থাৎ শেষের 6 লাইন। কি বলছে দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর গান কিন্তু কখনোই থেমে থাকে না, বা বন্ধ হয়ে যায় না, বা শেষ হয় না। অন এ লোন উইন্টার ইভিনিং, একটা একাকিত্ব শীতের রাত্রিতে, উইন্টার ইভিনিং মানে হচ্ছে শীতের রাত, শীতের রাত্রে সাধারণত নিস্তব্ধতা থাকে চারিদিকে প্রচণ্ড পরিমাণে, তাই বলছে লোন উইন্টার ইভিনিং। হোয়েন দ্য ফ্রস্ট, যখন তুষার, ফ্রস্ট মানে হচ্ছে তুষার, তাহলে হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, যখন তুষার একটি নীরবতার সৃষ্টি করেছে বা নীরবতা ঘটিয়েছে, মানে এমনিতেই ঠান্ডা উইন্টার সিজন, তার মধ্যে যদি সেখানে তুষারপাত হয়, তাহলে কিন্তু সেই নীরবতার অর্থাৎ সেই সাইলেন্সটা কিন্তু আরও ডিপ হয়, আরও গভীর হয়। তাই বলছে সেই গভীর নীরবতার সৃষ্টি করেছে ফ্রস্ট। ফ্রম দ্য স্টোভ দেয়ার থ্রিলস, ফ্রম দ্য স্টোভ মানে সেই জ্বলন্ত স্টোভ থেকে, দেয়ার থ্রিলস অর্থাৎ সেই জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে যেন সেখান থেকে একটা থ্রিলস মানে একটা তীক্ষ্ণ চিৎকার শোনা যাচ্ছে। দ্য ক্রিকেট সং, ঝিঝি পোকার গান। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, যেন তারা পরিবেশকে উষ্ণ রাখার চেষ্টা করছে। অ্যান্ড সিমস টু ওয়ান ড্রাউজিনেস, এবং এটি দেখে যেন একজন অর্ধ ঘুমন্ত, ড্রাউজিনেস মানে হচ্ছে ঘুমন্ত, হাফ লস্ট বলেছে, ড্রাউজিনেস হাফ লস্ট মানে হচ্ছে অর্ধ ঘুমন্ত একজনের কাছে এটি যেন মনে হয়েছে। দ্য গ্র্যাসোফার্স অ্যামং সাম গ্রেজি হিলস, অর্থাৎ গঙ্গা ফড়িংই যেন কোনো এক ঘাসযুক্ত, গ্রেজি হিলস মানে হচ্ছে ঘাসযুক্ত পাহাড়, কোনো এক ঘাসযুক্ত পাহাড়ের ঝোপ থেকে যেন গান গাইছে। অর্থাৎ এখানে বলছে যে ঝিঝি পোকার যে তীক্ষ্ণ গান, সেই তীক্ষ্ণ গানটা যখন পরিবেশকে উষ্ণ রাখার চেষ্টা করছে, কিন্তু একজন অর্ধ ঘুমন্ত মানুষের কাছে সেটি যেন
এক গঙ্গা ফড়িংয়ের গান হিসেবে মনে হয়েছে, যেন কোনো এক ঘাসযুক্ত পাহাড়ের ঝোপ থেকে সে গান গাইছে। তাহলে পৃথিবীর গান কিন্তু এইভাবেই চলতে থাকে, কখনোই কিন্তু শেষ হয় না। সকালে ভোরে পাখিরা গান গায়, তারপরে আসছে গঙ্গা ফড়িং গ্রাসহপার, তারপরে সন্ধেবেলা থেকে শুরু হয়ে যাচ্ছে ক্রিকেট সং অর্থাৎ ঝিঝি পোকার ডাক। তাহলে এইভাবে যে প্রকৃতির গান, এই প্রকৃতির গানগুলো কিন্তু কখনোই শেষ হয়ে যায় না। তাই এখানে কবি কিন্তু সেই প্রকৃতির গানের কথাই তুলে ধরেছেন। তাহলে এই কবিতা থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো নিয়েই আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের নিত্য নতুন নোটস আগে পাওয়ার জন্য।